শুভ সকাল ছাত্ররা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের পল্লব স্যার আবারও উপস্থিত হয়েছি সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের মাঝে প্রথম অধ্যায়ের উপর আরেকটি নতুন লেকচার ভিডিও নিয়ে। ইতোমধ্যে প্রথম অধ্যায়ের উপর আমরা কয়েকটি লেকচার ভিডিও কমপ্লিট করেছি এবং সেটিরই গতানুগতিক ধারায় আজ আমরা তৃতীয় সেক্টরে উপস্থিত হয়েছি। তোমরা জানো প্রথম লেকচারে আমি প্রথম অধ্যায়কে 15টি সেক্টরে ভাগ করেছিলাম এবং তার মধ্যে দুটো সেক্টর আমাদের কমপ্লিট হয়েছে। আজ আমরা উপস্থিত হয়েছি তৃতীয় সেক্টরে। তৃতীয় সেক্টরের আজকের আমাদের আলোচিত টপিকটি হচ্ছে যোগাযোগ। চলো শুরুতেই জেনে নিই যোগাযোগ কি আসলে। যোগাযোগ হচ্ছে যে যার মাধ্যমে ব্যবহারকারী দূরবর্তী স্থানে অবস্থিত বিভিন্ন ব্যক্তির সাথে সংযুক্ত হতে পারে, তাকেই বলা হয় কমিউনিকেশন বা যোগাযোগ। আসলে এর মাধ্যমে ব্যবহারকারী বা যারা এক স্থান থেকে আরেক স্থানে বা এক জায়গা থেকে আরেক জায়গায় যে কোনো মানুষ যখন কমিউনিকেট করে একজন আরেকজনের সাথে, মূলত সেটিকেই বলা হয় যোগাযোগ। যোগাযোগ বিভিন্ন রকমের হয়, তার মধ্যে যোগাযোগের কয়েকটি উল্লেখযোগ্য ধরন আমি তুলে ধরার চেষ্টা করেছি। প্রথমত, যোগাযোগ হতে পারে মৌখিক বা বাচনিক। অর্থাৎ মৌখিক বা বাচনিক বলতে আমরা যেটা বুঝি যে ফেস টু ফেস কথা বলা বা কারোর সাথে ফেস টু ফেস কোনো ধরনের ইন্টারাকশন করা, সেগুলোকে আমরা মৌখিক বা বাচনিক বলে থাকি। হতে পারে অবাচনিক, অর্থাৎ ফেস টু ফেস না হয়েও তো আমাদের যোগাযোগ হতে পারে, বা একজন আরেকজনের চেহারা না দেখেও তো আমাদের মধ্যে যোগাযোগ হতে পারে, বা কথা না বলে, সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যে কথা না বলেও তো আমরা যোগাযোগ করতে পারি। সেটা কিভাবে সম্ভব সেটাও আমি বলছি একটু পরে। তৃতীয়ত, লিখিত। অর্থাৎ আমরা একজন আরেকজনের কাছে চিঠি লিখে, ইমেল করে, ফ্যাক্স করে, মেসেজ পাঠিয়েও কিন্তু যোগাযোগ করতে পারি। তাহলে চলো একটু দেখে নিই মৌখিক বা বাচনিক যোগাযোগের কেমন উদাহরণ হতে পারে। আসলে মৌখিক বা বাচনিক বলতে যেগুলো আমরা বুঝি সেটা হচ্ছে যে নর্মালি মুখোমুখি বা ফেস টু ফেস, যেটা আমি বলছিলাম, অথবা টেলিফোনে বা মোবাইলে ইত্যাদির মধ্যে ভিওআইপি সফটওয়্যার ইউজ করে, যেমন স্কাইপি, ভাইবার, এগুলো ইউজ করেও কিন্তু আমরা মৌখিক বা বাচনিক যোগাযোগ করতে পারি। বিশেষ করে বাচনিক যোগাযোগের সর্বপ্রথম মাধ্যম হলো যে আমি কথা বলবো এবং সেই কথাটা অপর পাশের একজন শুনতে পারবে। অর্থাৎ আমরা যখন কথা বলে একজন আরেকজনের সাথে যোগাযোগ করি তখনই সেটাকে বলা হয় মৌখিক যোগাযোগ বা বাচনিক যোগাযোগ। সেখানে কোনো ইশারা ইঙ্গিতের আসলে ব্যবহার করা হয় না, সেখানে পুরোটাই আমার কথার মৌখিক ভাষার মধ্য দিয়ে যে যোগাযোগটা হয়ে থাকে সেটাকেই বলা হয় মৌখিক বা বাচনিক। এরপরে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং। অর্থাৎ অনেক সময় দেখা যায় আমরা মোবাইলে 4-5 জন বন্ধু একসাথে কথা বলতে পারি টেলিকনফারেন্সিং এর মাধ্যমে, অথবা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো ইউজ করে 10-12 জন ফ্রেন্ড বা আনলিমিটেড ফ্রেন্ড আমরা একসাথে ভিডিও কলে তাদের দেখতেও পারি, কথাও বলতে পারি। এভাবে আমরা ভিডিও কনফারেন্সিংও করতে পারি। আমরা ভয়েস মেইলও পাঠাতে পারি। বর্তমানে ভয়েস মেইল খুবই জনপ্রিয়, বিশেষ করে যারা আমরা মেসেঞ্জার ইউজ করি কিংবা হোয়াটসঅ্যাপ ইউজ করি। দেখবে যে অনেক সময় আমরা গাড়িতে থাকি, তখন আমাদের টাইপ করতে অসুবিধা হয়, তখন আমাদের কোনো কিছু লিখে পাঠাতে অসুবিধা হয়, অনেক সময় ভিডিও চ্যাটেও প্রবলেম হয়, তখন আমরা ভয়েস মেইল পাঠাতে পারি। খুব ইজিলি ভয়েস মেইল আমরা সেন্ড করতে পারি। ঠিক আছে। অবাচনিকের মধ্যে মূলত আমরা যে বিষয়গুলো দেখতে পারি সেটা হচ্ছে যে এখানে মূলত আসলে যেহেতু আমরা কথা মুখের ভাষা ব্যবহৃত হবে না, সেহেতু এখানে মুখের বিভিন্ন অভিব্যক্তি ব্যবহৃত হতে পারে। ঠিক আছে, মুখের বিভিন্ন ধরনের অভিব্যক্তি আমরা এখানে ব্যবহার করতে পারি, অর্থাৎ আকার ইঙ্গিত, ইমো, এগুলো হচ্ছে মুখের বিভিন্ন অভিব্যক্তি।
দেন হচ্ছে চোখের ইশারা, আমরা চোখ দিয়ে ইশারা করতে পারি, ইশারা করে অনেক সময় কিন্তু আমরা একজন আরেকজনকে বুঝিয়ে দিতে পারি যে আমি এটা বলতে চাচ্ছি বা এটা দেখাতে চাচ্ছি, চোখের ইশারা করে বলতে পারি, অথবা হাতের ইশারাতেও আমরা সেটি দেখিয়ে দিতে পারি। আসলে অবাচনিক যোগাযোগটা মূলত প্রাচীনকালে সব থেকে বেশি জনপ্রিয় যোগাযোগ ছিল, কারণ এক সময় কিন্তু তোমরা সবাই হয়তো জানো ভাষা বলতে কিছু ছিল না, তখন মানুষ বিভিন্ন উয়া বিভিন্ন ধরনের শব্দ করত এবং এক্স্যাক্ট কোনো ল্যাঙ্গুয়েজ ছিল না, এবং তারা সে সময় তাদের যোগাযোগের মূল ভিত্তিই ছিল আসলে বিভিন্ন ইশারা ইঙ্গিত। ঠিক আছে, তাদের যোগাযোগের যে মূল ভিত্তিটা, সেই মূল ভিত্তিটাই ছিল বিভিন্ন ধরনের ইশারা ইঙ্গিত ব্যবহার করে। আর যেটা হতে পারে সেটা হচ্ছে আমাদের লিখিত যোগাযোগ, যেটার সাথে আমরা খুবই ফ্যামিলিয়ার। সেটা হচ্ছে কেমন, যে আমরা ডিজিটাল ফরম্যাটের বিভিন্ন ডকুমেন্ট ইউজ করতে পারি। ঠিক আছে, ওয়ার্ড, পিডিএফ, বিভিন্ন ডিজিটাল ফরম্যাটের ডকুমেন্ট সেখানে টাইপ করে লিখে রাখতে পারি, অথবা ইমেল করতে পারি, অথবা ফ্যাক্স করতে পারি, অথবা এসএমএস ইত্যাদি ভাবে আমরা লিখিত ভার্সন দিতে পারি। এমনকি আমরা যে মেসেঞ্জারে টাইপ করে লিখে দিই সেটাও কিন্তু লিখিত ভার্সন। হোয়াটসঅ্যাপে আমরা যদি লেখালেখি করি সেটাও লিখিত ভার্সন। আমরা যদি কোনো ব্লগে লেখালেখি করি সেটাও লিখিত যোগাযোগ। সো যোগাযোগটা আসলে হচ্ছে যে দুজন মানুষ বা সহস্র মানুষ, লক্ষাধিক মানুষ, কোটি কোটি মানুষ যখন একজন আরেকজনের সাথে তার মনের ভাষা ব্যক্ত করতে পারবে, তখনই সেটা হচ্ছে যোগাযোগ। এবং এই যোগাযোগের বিভিন্ন ধরন হতে পারে। সো এখানে আমি চেষ্টা করেছি তিনটি ধরন তুলে ধরতে, মৌখিক বা বাচনিকের মধ্য দিয়ে, অবাচনিক অর্থাৎ কথা না বলে, এবং লিখিত অর্থাৎ কোনো কিছু লিখে যদি আমরা বোঝাতে চাই। ঠিক আছে, তাহলে এভাবে করে আমরা যোগাযোগ করতে পারি। তবে যোগাযোগের এই বিষয়গুলো ছাড়াও আরও বিভিন্ন ধরনের মানুষ যোগাযোগ করতে পারে, বিভিন্ন ইশারা ইঙ্গিতের মধ্য দিয়ে বিভিন্নভাবে যোগাযোগ সম্ভব হতে পারে। এই যোগাযোগগুলো করার জন্য কিছু মাধ্যমের প্রয়োজন হয়। আমাদের দেখা যেতে পারে আমরা যখন টেলিফোনে কথা বলি, আগে যখন ল্যান্ডলাইন ছিল তখন তার মাধ্যমের ব্যবহার করা হতো, পরবর্তীতে মোবাইল আসার পরে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের ব্যবহার করা হয়। যোগাযোগের কিন্তু বিভিন্ন ধরনের মাধ্যম খুবই জনপ্রিয়। তার মধ্যে কয়েকটি স্পেসিফিক প্রযুক্তি আমরা একটু দেখে নিই। প্রথমত ইলেকট্রনিক মেইল বা ইমেইল। এই ইলেকট্রনিক মেইল বা ইমেইল বর্তমানে এক যুগান্তকারী আবিষ্কার। তার কারণ এই ইমেইলের মাধ্যমে আজ আমরা অফিসিয়াল বিভিন্ন ডকুমেন্ট এক জায়গা থেকে আরেক জায়গায় মুহূর্তের মধ্যে পাঠাতে পারি। একজন আরেকজনের সাথে খুব ইজিলি কমিউনিকেশনও করতে পারি। যে কোনো ফাইল সেন্ড করা, ছবি সেন্ড করা, যে কোনো ক্ষেত্রে বিশেষ করে অফিসিয়াল কার্যকলাপের জন্য ইলেকট্রনিক মেইল বা ইমেইলের কোনো বিকল্প হয় না। এমনকি আমরা বিভিন্ন সময় ভার্সিটি বহির্বিশ্বের বিভিন্ন ভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য কিন্তু আমরা আমাদের মেইল চেক করে থাকি, মেইলের মাধ্যমে রিকোয়েস্ট পাঠাতে পারি। তো সকল কিছুই তখন আসলে মেইল দিয়েই করা হয়। আর এই ইমেইলটা আসলে কি সেটা প্রথমে আমরা একটু জেনে নিই যে ইমেইল আসলে কি। ইমেইল হচ্ছে যে ইলেকট্রনিক মেইল বা ইমেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে, অর্থাৎ যে বার্তা লিখবে সেই বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে, অর্থাৎ আমি যদি কোনো বার্তা লিখি সেটা আমি একজনকেও পাঠাতে পারবো, একাধিক মানুষের কাছেও পাঠাতে পারবো। এক বা একাধিক প্রাপকের কাছে কোনো বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার এক নির্ভরযোগ্য পদ্ধতি। আসলে ইমেইলের মাধ্যমে আমরা সিকিউর সিস্টেম, এর মধ্য দিয়ে আমরা খুব ইজিলি আমাদের ডেটা শেয়ার করতে পারি, আমাদের কমিউনিকেশন করতে পারি, এবং খুব সহজ এবং খুব দ্রুততম উপায়ে আমরা যে কোনো অ্যাটাচমেন্ট ফাইল সেন্ড করতে পারি, যে কোনো ধরনের ছবি শেয়ার করতে পারি। মানে আসলে সহজ কথা বলতে গেলে আমরা কমিউনিকেশন করতে পারি। এবং মূলত ফ্যাক্সের খুবই আপডেটেড ভার্সনে এসেছে আসলে ইমেল। আর ইমেইল আসার পরে আসলে এক সত্য বলতে এটা ওয়ার্কিং স্পেসে যারা মেইনলি প্রফেশনাল লেভেলে ইউজ করে তাদের জন্য ইমেলটা খুবই কার্যকর। আর বর্তমানে আরও একটি জায়গা সব থেকে যেটা আমরা গুরুত্বপূর্ণ, যে বিভিন্ন সোশ্যাল সাইটসগুলোও কিন্তু আসলে দেখা যায় তারা ইমেলটাকে বেশি প্রিফার করে তাদের ওখানে লগ ইন করার জন্য বা অ্যাক্সেস নেওয়ার জন্য। সো ইলেকট্রনিক মেইল বা ইমেল আজ বর্তমানে মানুষের তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন ধাপের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ইমেইলের কিছু সুবিধা আমরা দেখে নিই। যেমন প্রচলিত ডাক ব্যবস্থার তুলনায় ইমেইল অত্যন্ত দ্রুতগতির এবং তুলনামূলক খরচ অত্যন্ত কম। আসলে এক
সময় দেখা যেত মানুষ মানুষের কাছে চিঠি লিখে কমিউনিকেশন করত। সেই চিঠিগুলো কি করত, পোস্ট অফিসে ফেলে আসতো, পরে একজন ডাক পিয়ন পোস্টমাস্টার মধ্য দিয়ে সেই ডাক পিয়ন সেগুলো কি করত, এক জেলা থেকে এক জেলা, এক দেশ থেকে আরেক দেশ, এভাবে করে আসলে বার্তা বহন করত। আগে এক সময় কবুতরের মধ্যে দিয়েও যোগাযোগ কমিউনিকেশন করা হতো। তো সেখান থেকে আজ আমরা কতটা আপডেটেড, আমরা আজ ঘরে বসেই কয়েক সেকেন্ডের মধ্যে একজন আরেকজনের কাছে যে কোনো ডেটা পাঠিয়ে দিতে পারছি। আমি চাইলে এখান থেকে আমেরিকায় ডেটা পাঠাতে পারছি, আমেরিকা থেকে চাইলে যে কোনো মানুষ ওয়েস্ট ইন্ডিজে ডেটা পাঠাতে পারছে, ওয়েস্ট ইন্ডিজ থেকে কানাডাতে ডেটা পাঠাতে পারছে। সেভাবে একজন আরেকজনের সাথে খুব ইজিলি কিন্তু আজ আমরা যোগাযোগ করতে পারছি। আমাদের কোনো ডাক পিয়নের প্রয়োজন হচ্ছে না, ডাক ব্যবস্থার প্রয়োজন হচ্ছে না, এবং অত্যন্ত দ্রুত সেটা। ইমেইলের আরেকটি বড় সুবিধা হচ্ছে গ্রাহকের সুবিধাজনক সময়ে অথবা সার্বক্ষণিকভাবে অর্থাৎ যে কোনো সময় ইমেল প্রেরণ বা গ্রহণ করা যায়। আসলে ইমেল সেন্ড করা বা ইমেল রিসিভ করা এটা আমরা যে কোনো টাইমে করতে পারি, এটার কোনো টাইম লিমিট নেই। দিনের 24 ঘন্টার যে কোনো সময় আমরা করতে পারি, বছরের 365 দিনের যে কোনো দিন আমরা সেটা করতে পারি, এবং যে কোনো সময় আমরা সেটা চেকও করতে পারি, এবং যে কোনো সময় সেটা পাঠাতেও পারি। ঠিক আছে, যেহেতু কোনো টাইম লিমিট নেই, আমরা যে কোনো সময় আমাদের নিজেদের সুবিধা মতো এটি ব্যবহার করতে পারি। ইমেইলের আরেকটি সব থেকে বড় সুবিধা হলো যে ইমেইল বহুজনের কাছে একসঙ্গে প্রেরণ করা যায়। আসলে মাল্টি মেইল সেন্ড করা যায়, যে কারণে দেখা যায় যে আমি একটা কোনো মেইল পাঠাবো, সেটা আমি একসাথে 20 জনের কাছে পাঠাবো, সুতরাং সেটাও আমি খুব চাইলে ইজিলি সেই মেইলটা আমরা সেন্ড করতে পারি। সো ইমেল বহুজনের কাছেও কিন্তু একবারে প্রেরণ করা যায়। প্রত্যেকটি জিনিসের যেমন সুবিধা আছে আমরা জানি, তার কিছু অসুবিধাও আছে। ইমেইলের কিছু অসুবিধাও আছে, যেমন প্রথম অসুবিধাটা কি, যে ইমেল গ্রহণ বা প্রেরণের জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়। আসলে ইমেইল ব্যবহার করতে গেলে আমাদের নেট কানেকশন থাকাটা খুব প্রয়োজন। যদি আমাদের ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে কিন্তু আমরা ইমেইলের সুবিধা বা ব্যবহারই আমরা করতে পারবো না। সুতরাং ইমেল ব্যবহার মানে ইমেল পাঠানোর জন্য বা ইমেল গ্রহণ করার জন্য অবশ্যই আমাদের ইন্টারনেট সংযোগের খুবই প্রয়োজন। দ্বিতীয়ত, ইমেইলের সাথে ভাইরাস বা স্প্যাম ফাইল অ্যাটাচমেন্ট হিসেবে আসতে পারে। অনেক সময় দেখা যায় যে অনেকে স্প্যামিং করে, অর্থাৎ স্প্যামিং হচ্ছে ওয়ান টাইপ অফ ইমেইল অ্যাটাক করা বা ইমেইলকে ধ্বংস করে দেওয়া। সো অনেক কম্পিউটারে ভাইরাস অ্যাটাক করার জন্যও কিন্তু একটা ইমেইলই যথেষ্ট। অনেক সময় দেখা যায় যে সাইবার অ্যাটাকের যেগুলো করে সেগুলো জাস্ট একটা সিম্পল ইমেল পাঠায়। সেই ইমেলটা যদি আমি জাস্ট ইমেলের ভিতরে ফাইলটা কি আছে চেক করতে যাই, ক্লিক করা মাত্রই কিন্তু তখন দেখা যাবে আমার কম্পিউটার সিস্টেম বা যে ইলেকট্রনিক ডিভাইস আমি ইউজ করছি সেই সিস্টেমটা ফুললি কি হতে পারে, ভাইরাসে ভরে যেতে পারে বা সেটি ক্র্যাশ করতে পারে। ইমেইল ব্যবহারকারীর পাসওয়ার্ড চুরি হয়ে গেলে তা ক্ষতিকর বা অপরাধমূলক কাজে ব্যবহার হতে পারে। তাহলে কিন্তু ইমেইলের মধ্য দিয়ে আমরা বিভিন্ন পাসওয়ার্ড যদি চুরি হয়ে যায় তা ক্ষতিকর বা অপরাধমূলক কাজে ব্যবহার হতে পারে, সেগুলো আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি। ঠিক আছে, সো ইমেইলের প্রত্যেকটা যেমন সুবিধাজনক দিক আছে, তার কিছু অসুবিধাজনক দিকও আছে। সুতরাং সেগুলোর সাথেও সেগুলো বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। এখন চলো দেখে নিই আরও দুটি প্রযুক্তি সম্বন্ধে, টেলিকনফারেন্সিং ও ভিডিও কনফারেন্সিং। শুরুতে আসি টেলিকনফারেন্সিং সম্বন্ধে। টেলিকনফারেন্সিং কি আসলে? ভিন্ন ভৌগোলিক দূরত্বে কিছু ব্যক্তি অবস্থান করে টেলিযোগাযোগ সিস্টেমের মাধ্যমে সংযুক্ত থেকে কোনো সভা অথবা সেমিনার অনুষ্ঠানের প্রক্রিয়াকে বলা হয় মূলত টেলিকনফারেন্সিং। এই টেলিকনফারেন্সিংয়ে মূলত আবিষ্কার হয় মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির অধ্যাপক আলেকজান্ডার গ্রাহাম বেল 1876 সালে সর্বপ্রথম টেলিফোন আবিষ্কারের পর থেকেই এর অধিক উন্নয়ন অব্যাহত থাকে। বর্তমানে বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কোনো ব্যক্তি টেলিফোন মাধ্যম ব্যবহার করে টেলিকনফারেন্স করতে পারে। টেলিকনফারেন্সিং এর মাধ্যমে বিভিন্ন সভা, সেমিনার বা দলবদ্ধভাবে যোগাযোগ করা যায়। বিভিন্ন ধরনের টেলিকনফারেন্সিং ব্যবস্থা রয়েছে, যেমন পাবলিক কনফারেন্স, ক্লোজড কনফারেন্স ইত্যাদি। আসলে টেলিকনফারেন্সটা আমি একটু ক্লিয়ার করি খুব ইজিলি। টেলিকনফারেন্স হচ্ছে যে আমরা একসময় দেখা যেত যে মোবাইলে যখন আবিষ্কার হলো, মোবাইল আবিষ্কারের পরে আমরা শুধুমাত্র কল করতে পারতাম এবং কল আসতো, বা সিম্পল একটা মেসেজ করতে পারতাম। তারপরে আস্তে আস্তে আমরা দেখলাম আমরা কনফারেন্স করতে পারি। কিভাবে? 4-5 জন বন্ধু, 7-8 জন বন্ধু বা 10 জন বন্ধু একসাথে কথা বলতে পারে। একজন আরেকজনকে কল দিলে সে আবার আরেকজনকে কল দিতে পারে। এভাবে করে আমরা টেলিকনফারেন্সের সূত্রপাত হয়।
এবং সেই টেলিকনফারেন্সটাই বর্তমানে বিশাল আকার ধারণ করেছে, যে কারণে আমরা খুব ইজিলি বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করে, যেমন মেসেঞ্জার ইউজ করে, আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করে, কিংবা ইমো ইউজ করে, কিংবা ভাইবার ইউজ করে, যে কোনো ধরনের আমরা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম ইউজ করে আজ খুব ইজিলি আমরা এই টেলিকনফারেন্সটা করতে পারছি। এবং অফিসিয়ালে বা বিভিন্ন সভা সেমিনারেও একসাথে অনেক কাজ করার জন্য কিন্তু এই টেলিকনফারেন্সটা আসলে ব্যবহার করা হয়। সো বিভিন্ন ধরনের টেলিকনফারেন্সিং ব্যবস্থা রয়েছে, তার মধ্যে এই পাবলিক কনফারেন্স এবং ক্লোজ কনফারেন্স খুবই উল্লেখযোগ্য। এই টেলিকনফারেন্সিং আসলে সব থেকে ডেভেলপড হয় আসলে যখন সেটি ভিডিও কনফারেন্সিং এর রূপদান করে। সো ভিডিও কনফারেন্সিং মূলত 3G প্রযুক্তি থেকে আসলে এটার ব্যবহার শুরু হয়েছে 3rd জেনারেশন থেকে। সো ভিডিও কনফারেন্সিংয়ে আমরা যে বিষয়টি দেখব যে এখানে কমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে 2 বা ততোধিক ভৌগোলিক অবস্থানে অডিও এবং ভিডিও এর যুগপৎ উভমুখী স্থানান্তর করার প্রক্রিয়াকে ভিডিও কনফারেন্সিং বলা হয়। আসলে টেলিকনফারেন্সিং এর একটাই সীমাবদ্ধতা ছিল যে এখানে আমরা একাধিক ব্যক্তি যোগাযোগ করতে পারতাম, বাট কেউ কারো ছবি দেখতে পারতাম না, অর্থাৎ ভিডিও একজন আরেকজনের চাল চলা বা একটা লাইভ কল করতে পারতাম না। ঠিক সেই একজন আরেকজনের সাথে ভিডিও দেখব, সে কি করছে, আমি কি করছি। সো এইভাবে করেও আমরা একাধিক ব্যক্তি যুক্ত হতে পারি কিসের মধ্য দিয়ে? এই ভিডিও কনফারেন্সিং এর মধ্য দিয়ে। এবং 1920 সালে জন লজিবিয়ার্ড ও AT&T এর বেল ল্যাব সর্বপ্রথম ভিডিও কনফারেন্সিং সিস্টেম উন্নয়ন করেন এবং 1927 সালে তা পরীক্ষামূলকভাবে আসলে ব্যবহার করা হয়। পরবর্তীতে 1968 সালে ডগ এনগেলবার্ট এই প্রযুক্তিকে পূর্ণাঙ্গ রূপদান করে। আসলে ভিডিও কনফারেন্সিং এর এই আবিষ্কারটা মূলত 1920 সাল থেকে শুরু হলে 1927 সালে তা পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয় এবং 1968 সালে সেটি পূর্ণাঙ্গ রূপদান করে ডগ এনগেলবার্টের মধ্য দিয়ে। এই ব্যবস্থায় কনফারেন্সে অংশগ্রহণকারীরা পরস্পরের ছবি দেখতে পারে ও কথোপকথন করতে পারে। আসলে এখানে পরস্পরের ছবি দেখতে পারে এবং কথোপকথনও করতে পারে। ভিডিও কনফারেন্সিং এর জন্য মেসেঞ্জার, স্কাইপি, হোয়াটসঅ্যাপ ইত্যাদি খুবই জনপ্রিয়। তবে এই টেলিকনফারেন্সিং এবং ভিডিও কনফারেন্সিং বিশেষ করে আজ আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা কিন্তু অত্যন্ত উপকার পাচ্ছি এই টেলিকনফারেন্সিং এবং ভিডিও কনফারেন্সিং এর মধ্য দিয়ে। তার কারণ আজ আমরা অনেক সময় দেখা যাচ্ছে ইন্টারেক্টিভ ক্লাসগুলো করছি, সেই ক্লাসগুলো কিন্তু আমরা করছি ভিডিও কনফারেন্সিং এর মধ্য দিয়ে বা টেলিকনফারেন্সিং এর মধ্য দিয়ে। আজ আমরা ডাক্তার দেখাতে পারি এই টেলিকনফারেন্সিং ইউজ করে বা ভিডিও কনফারেন্সিং ইউজ করে। আজ আমরা বহির্বিশ্বে কোনো একটা কোম্পানি বা ফুল অর্গানাইজেশনও চালানো সম্ভব এই টেলিকনফারেন্সিং বা ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে। আসলে এই প্রত্যেকটি প্রযুক্তি আমাদের যুগোপযোগী যুগান্তকারী প্রযুক্তি এবং এই প্রযুক্তিগুলোর মধ্য দিয়ে আজ আমরা চলমান এবং সকল প্রযুক্তি আসলে কিন্তু সূত্রপাত ঘটেছে সেই ইন্টারনেট আবিষ্কারের পর থেকে বা ইন্টারনেট ব্যবহারের মধ্য দিয়ে। তাহলে আজকের লেকচার এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কারো যদি কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদের যে কোনো ভুল ভ্রান্তি সেগুলো দূর করার বা কোনো ধরনের সমস্যা থাকলে সেগুলো সমাধানের চেষ্টা করার। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।